স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দেখো অ্যালুমিনিয়াম সালফেট, এটাকে আমরা কি পড়বো? অ্যালুমিনিয়াম সালফেট। এখানে অ্যালুমিনিয়াম আছে 2 পরমাণু আর সালফেট আছে কয়টা? 3টা। এইটার 1 মল, অর্থাৎ এখানে বাঁ দিকের সংখ্যাটা হলো 1, তাইলে এইটা হবে 2। এই যে এইখানে এই 2টা, এই 2 রাশিটাই হলো এখানে এই 2, আর এই 3 রাশিটা হলো এখানে। অথবা এই যৌগটা আমরা কিভাবে ভেঙেছি অলরেডি আগেও আমি একবার দেখেছি। আচ্ছা, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই দুটো একও হতে পারে, আবার এক নাও হতে পারে, ভিন্নও হতে পারে। যদি দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ হয়, তাইলে আমরা তখন যে আয়নিক গুণফলটা হবে সেটি হবে দ্রাব্যতা গুণফল। এখানে দেখো, সম্পৃক্ত দ্রবণে কোনো যৌগ বিয়োজিত হয়ে যে আয়নসমূহ উৎপন্ন করে, যৌগটি তাদের সাথে কি করে? সাম্যাবস্থায় বিরাজ করে। এই যে উভয়মুখী চিহ্ন, উভয়মুখী চিহ্ন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা বুঝবো যে এটা কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। আচ্ছা, এখন একটি নির্দিষ্ট যৌগের মানে দ্রবের আয়নিক গুণফল স্থির মানের হয় না। কেন স্থির মানের হয় না? কারণ এটা সম্পৃক্ত হলে একরকম হবে, অসম্পৃক্ত হলে আরেক রকম হবে, অতিপৃক্ত হলে আরেক রকম হবে। বুঝতে পেরেছো? আর এখন নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট দ্রাবকে প্রত্যেক যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলের মান কি? ধ্রুবক। অর্থাৎ দ্রবণটা, যেই দ্রবণটা আমরা ব্যবহার করব, এটা যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাইলে কি হবে? তার আয়নিক গুণফলটা ধ্রুবক হয়ে যাবে। তাইলে আয়নিক গুণফলের ধ্রুবক মানটাকে আমরা কি বলি? আয়নিক গুণফলের ধ্রুবক মানটাকে আমরা কি বলি? দ্রাব্যতা গুণফল। তাহলে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা কি? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা কি? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোন যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই যৌগের দ্রাব্যতা গুণফল বলে। অথবা দেখো, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোন যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নসমূহের মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফল। এটা আমরা আয়নিক গুণফল না দিয়ে শুধু যে আয়নগুলো হবে তাদের মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকেও আমরা কি বলি? তাদের দ্রাব্যতা গুণফল বলি। তো এই সংজ্ঞাটা তোমাদের মনে রাখতে হবে। এবং দ্রাব্যতা গুণফল কি, এটা পরীক্ষায় আসে অনেকবার। দেখো, দ্রাব্যতা গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? KSP। এসপি মানে কি? এস হলো সলিবিলিটি আর পি হলো প্রোডাক্ট। কে মানে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে KSP মানে হলো দ্রাব্যতা গুণফল। আর দ্রাব্যতা গুণফলটা কি? KSPটা হলো সম্পৃক্ত দ্রবণের আয়নিক গুণফল। বুঝতে পেরেছো? একটা দ্রবণ যদি সম্পৃক্ত হয় তার যে আয়নিক গুণফলটাই হলো তার দ্রাব্যতা গুণফল। তাইলে একটা অসম্পৃক্ত দ্রবণে তোমার আয়নিক গুণফল কি? KSP চেয়ে ছোট। সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান। অতিপৃক্ত দ্রবণে তোমার আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের চেয়ে বড়। হ্যালো স্যার, অতিপৃক্ত দ্রবণটা কি স্যার? অতিপৃক্ত দ্রবণটা হলো যে একটা দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ দ্রবদ্রব্য থাকতে পারে তার চেয়ে যদি বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। যেমন দেখো, এখানে দ্রবণ কি কয় রকমের হতে পারে? সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। আচ্ছা, এখন দেখো দ্রবণ কয় রকমের? সম্পৃক্ত, অসম্পৃক্ত, আরেকটা হলো অতিপৃক্ত। এখন দেখো, একটা সম্পৃক্ত দ্রবণ মানে কি? যতটুকু দ্রবীভূত হতে পারে ঠিক সেই পরিমাণই আছে। মনে করো এখানে W গ্রাম আছে, W গ্রাম থাকতে পারে। তাইলে এখানে যদি আমার এই পরিমাণ দ্রবণ, এখানে আমার ধরো এটা 200 ml।
এখানে আমি ধরলাম এটা 200 ml। এখন এইটাও 200 ml, তারপরে এইটাও 200 ml। হ্যাঁ, আচ্ছা এখানে তাপমাত্রা মনে করো এখানে টি, এইটারও তাপমাত্রা টি, সেম তাপমাত্রা, এইটারও তাপমাত্রা টি, তাই না? এখন এইখানে এইখানে যদি আমার এইখানে যে ভরটা, এটা যদি ডাব্লিউর চেয়ে কম হয় তাহলে এটা কি হবে? অসম্পৃক্ত। মনে করো এখানে ডাব্লিউ ডাব্লিউ সমান সমান এখানে মনে করো 25 গ্রাম, ডাব্লিউ সমান সমান এখানে 25 গ্রাম, বা এটাকে আমি ধরলাম W1, তাহলে এটা এটা কি হবে? এটা হলো W2, তাহলে এই W2 ইজ লেস দেন W1, অর্থাৎ এটা এটা তাহলে কি হবে? সম্পৃক্ত না অসম্পৃক্ত হবে বলো দেখি? W2 লেস দেন W1। আর এইখানে হলো W3 ধরি আমরা, W3 ইজ গ্রেটার দেন W1। হ্যাঁ, এখন মনে করো টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 200 গ্রাম দ্রবণে তোমার 25 গ্রাম দ্রবদ্রব্য থাকতে পারে, তাহলে এইটা হলো সম্পৃক্ত। এটাকে আমরা কি বলি? সম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত হবে কখন? যদি এই 25 গ্রামের চেয়ে কম দ্রবদ্রব্য থাকে তাহলে সেটা হবে অসম্পৃক্ত, তাই না? এটা হবে অসম্পৃক্ত। আচ্ছা, এইটা অতিপৃক্ত মানে কি বলো দেখি? অতিপৃক্ত মানে কি? অতিপৃক্ত মানে এখানে এখানে ধরো 50 গ্রাম দ্রবীভূত আছে, এটার তাপ, তাইলে কি হবে? এটা অতিপৃক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে সম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফল সেটা কি তোমার দ্রাব্যতা গুণফলের সমান, আর অসম্পৃক্ত দ্রবণের কি হবে? অসম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফলটা সেটা সেটা এই সম্পৃক্তর চেয়ে কম হবে। তাহলে অসম্পৃক্ত দ্রবণে তোমার QIP ইজ লেস দেন KSP। এই যে দেখো, অসম্পৃক্ত দ্রবণে QIP ইজ লেস দেন KSP, আর সম্পৃক্ত দ্রবণে QIP ইজ ইকুয়াল টু SP, আর অতিপৃক্ত দ্রবণে হলো QIP ইজ গ্রেটার দেন KSP। QIP ইজ গ্রেটার দেন KSP। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাইলে দ্রাব্যতা গুণফল মানে কি? কোন সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফলটাকে আমরা কি বলি? দ্রাব্যতা গুণফল বলি। এই সংজ্ঞাটা একটু দেখো, এটা এটা একটু পরে শোনাও, এটা সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাটা, এটা পরে শোনাও আমাকে একটু। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোনো যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকের ওই যৌগের দ্রাব্যতার গুণফল বলে, অথবা কোনো নির্দিষ্ট আচ্ছা, আর আরেকটা হলো আয়নিক গুণফল দিয়ে আর কি, যে একটা যৌগের যে আয়নগুলো থাকবে তাদের মোলার ঘনমাত্রার গুণফল কিসে? তাদের মোল সংখ্যার ঘাতে উন্নীত মোলার ঘনমাত্রার গুণফলকে একটা সম্পৃক্ত দ্রবণের, সেইটাকে আমরা বলি দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। অসম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা হবে না। কারণ দ্রাব্যতা মানেই হলো যতটুকু থাকার কথা ঠিক সেই পরিমাণই আছে, তার চেয়ে কমও নাই বেশিও নাই। ওই পরিমাণটার 100%টাকে আমরা বলি, মানে ওই পরিমাণটাকে তার দ্রবণে ভর দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা দ্রাব্যতা পেয়ে যাই। আর মোলার দ্রাব্যতা কি? এটা আমি গত ক্লাসে কি পড়িয়েছি তোমাদের? মোলার দ্রাব্যতা, মোলার দ্রাব্যতা কি এটা আমি দেখি পরের ইয়েতে। এখানে দেখো একটা গাণিতিক উদাহরণ দেখো। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 সেন্টিমিটার কিউব দ্রবণ, এখানে দ্রবের ভর দেয়া আছে
এটা ডাব্লিউটা দেওয়া আছে, এখানে দ্রবণের ভর দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাপমাত্রা দেওয়া আছে, আর যেই দ্রবটা সেটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি দেয়া আছে? দ্রাব্যতা গুণফল দেয়া আছে। দ্রাব্যতা গুণফল হলো এইটা। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত বের করব আমরা। আরেকটা হলো এই দ্রবণটা সম্পৃক্ত কিনা, এইটা আমরা বের করব। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি হয়? এই 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 জিনিসটা কি বুঝতে পেরেছো? এটা হ্যাঁ স্যার, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোক্সাইডকে ভাঙলে এখানে অ্যালুমিনিয়াম আছে একটা, আর অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। তাহলে অ্যালুমিনিয়াম আয়নটাকে আমরা এইভাবে লিখবো। আর হাইড্রোক্সাইডের যোজনী কত? 1। এটার যোজনী হলো 1। তাইলে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এই যে মাইনাস চিহ্নটা দেয়া আছে অলরেডি। তো এটা কয়টা আছে? 3টা। এখানে 3 দিয়ে গুণ করে আমি এই সমীকরণটা লিখলাম। আচ্ছা, এইটার যদি 1 অণু হয় এইটারও হবে 1 অণু, এখানে এইটার যদি 1 অণু হয় এইটারও একটা, এইটার হবে 3টা, তাই না? আচ্ছা, তাইলে এইটার যদি দ্রাব্যতা 1s হয় তাহলে এইটাও s হবে, এইটা হবে থ্রাইসেস। এটা কি বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাইলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা গুণফল কি হবে? কেএসপি। তার তার আয়নিক গুণফলটাই তো দ্রাব্যতা গুণফল, যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ স্যার। তাই না? জি এই স্যার। কেএসপি অলওয়েজ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাইলে এইখানে এই অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা এস, তারপরে ওএইচ আয়নের ঘনমাত্রা হলো থ্রাইসেস। তাহলে এইটাকে কিউব করলে কত হবে? এটা 27 হবে না? 3 কিউব। জি স্যার। আর এস 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 কিউব, এস কিউব আর এস মিলি কত হবে? S4। 4 s টু দি পাওয়ার 4। 27 S4। তাইলে এখন দেখো দেয়া আছে কি কেএসপি সমান সমান এত না? হ্যাঁ স্যার। তাইলে আমরা বলতে পারি যে 27 S4 সমান সমান এত। তাহলে এস এর মান কত হবে? এটা আমরা ক্যালকুলেট করে একটু বের করে, ক্যালকুলেটর আছে সাথে? বের করো। কিভাবে বের করবে এটা? এটা আমি একটু দেখাই এটা কিভাবে বের করতে হয়। আমি আবার কি করেছিলাম? 5 এক্সপোনেনশিয়াল 33 মাইনাস, তারপর হলো ভাগ 27 ইজ ইকুয়াল টু, তারপরে হলো 4 রুট, এখানে আমরা 4 লিখব। এই যে হয়ে গেছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার -9। হ্যালো, জি স্যার। সমাধানটা এখানে 2 নম্বর প্রশ্ন হলো উদ্দীপক পাত্রের দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ কিনা। আচ্ছা, এটা যদি এর এর দ্রাব্যতাটা আমরা বের করব। হ্যাঁ স্যার। এখন কি তার আয়নিক গুণফলটা যদি কেএসপির চেয়ে বড় সমান হয়, তার আয়নিক গুণফল আমরা বের করব, তাই না? আয়নিক গুণফল বের করতে গেলে আমাদের কিভাবে বের করতে হবে? এইটার মোলা, এইখানে তো ভর দেয়া আছে, ভর দিলে দেয়া থাকলে তার আয়তন দিয়ে ভাগ করে আমি মোল সংখ্যাটা পেয়ে যাব। হ্যাঁ স্যার। ঠিক আছে? তো তখন আমি রিয়াল মানটা আমি এখানে পাবো। এই যে দেখো ভি ইকুয়াল টু 250 সেন্টিমিটার কিউব, এত লিটারে নিয়ে গেলাম। আর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম ভি না? বাই এম। জি স্যার। তাইলে এখানে তার ভর দেয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8, তাই না? ডাব্লিউটা এই যে এখানে এই ভরটা দেয়া আছে। আর আণবিক ভর হলো 74, 78, সরি 78।
আর এইটা হলো তার ভর। এখানে আমি তার মোলার ঘনমাত্রা এস পেয়ে গেলাম, তাইলে এস এর মান আমি এখানে বসাই দিব এই সূত্রের মধ্যে। বসাই দিয়ে আমি কি বের করলাম, কিউআইপি। তাইলে এখন এই হ্যাঁ স্যার। এই রাশিটা দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট না বড়? এই রাশিটা কি ছোট না বড় এটার থেকে? স্যার বড়। এটা বড়। বড় স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিভাবে? 1.16 আর এখানে হলো 5, কোনটা বড় ছোট? স্যার 5 টা বড়। এইটা বড় তাই না? এইটা হলো বড় আর এইটা হলো ছোট, ছোট। দুটোর পাওয়ার তো এক। তাইলে আমরা কি পাচ্ছি, কিউআইপি ইজ লেস দেন কেএসপি। কেএসপি। অতএব অতএব কি হবে, দ্রবণটা সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত। ক্লিয়ার? তো তোমরা এই অঙ্কটা আমি জি স্যার। করে রাখছি এবং অলরেডি তোমরা এটা আবার দেখবে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমি তো একটু দেরি করে ঢুকছি স্যার, দ্রাব্যতা গুণফলটা মনে হয় আমি পাইনি। হ্যাঁ, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল এই দুটো জিনিস। আচ্ছা এইখানে শোনো, একটা সম্পৃক্ত দ্রবণের যে আয়নিক গুণফল হবে সেটি হবে তার দ্রাব্যতা গুণফল। বুঝতে পেরেছো? একটা সম্পৃক্ত দ্রবণের, হ্যাঁ স্যার। আমি আবার ওই পৃষ্ঠাটা একটু দেখাই তোমাদের। এখানে দেখো, এইটা একটা যৌগ, এটা আয়নিত হয় এই আয়নগুলোতে। তো এখন এইটার দ্রাব্যতা গুণফল হবে এইটার সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার মোল সংখ্যার ঘাতে উন্নীত যে রাশিগুলো হবে তাদের গুণফলের সমান। তাইলে এখানে দেখো এই পয়েন্টস গুলো একটু পড়ো তুমি, এই যে পরে আসছো এই পয়েন্টস গুলো একটু পরে শোনাও তো আমাকে, এই 3টা পয়েন্ট। একটি নির্দিষ্ট যৌগের আয়নিক গুণফল স্থির মানের হয় না। সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে ওই যৌগের আয়নিক গুণফলের মান বিভিন্ন হয়। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট দ্রাবকে প্রত্যেক যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলের মান ধ্রুবক। নির্দিষ্ট দ্রাবকে কোনো যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলই হলো এর দ্রাব্যতা গুণফল। এটা বুঝতে পেরেছো দ্রাব্যতার যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে আয়নিক গুণফলটা হবে সেটি হবে তার দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা তাই না? তো এখানে জি স্যার। এই এই লাল করে যে লেখা আছে সংজ্ঞাটা একটু দেখো। কোন আচ্ছা, নির্দিষ্ট দ্রাব্যতা তাপমাত্রায় গুণফলের নির্দিষ্ট সংজ্ঞা দ্রাবকে হলো হুম কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট দ্রাবকে কোনো যৌগের সম্পৃক্ত দ্রবণে এর আয়নিক গুণফলকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই যৌগের দ্রাব্যতা গুণফল বলে। ঠিক আছে। অথবা কোনো আচ্ছা এক মিনিট, হ্যাঁ স্যার, সম্পৃক্ত দ্রাব্যতা দ্রবণে গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেএসপি। আর আয়নিক গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউআইপি। কিউআই। আচ্ছা, এসপি মানে সলিবিলিটি প্রোডাক্ট আর আইপি মানে হলো আয়নিক প্রোডাক্ট। এটা বুঝতে পেরেছো? জি স্যার, আইপি মানে আয়নিক গুণফল আর হ্যাঁ, আর এসপি কেএসপি মানে মানে হলো দ্রাব্যতা গুণফল। ঠিক দ্রাব্যতা আছে। গুণফল। আচ্ছা তাইলে যদি একটা দ্রবণের আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে। হ্যাঁ স্যার। তাহলে সোজা কথা, সম্পৃক্ত দ্রবণের কিউআইপিটাই হলো কেএসপি। হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি অসম্পৃক্ত দ্রবণ হয় তাহলে কি হবে, তার আয়নিক গুণফলের মান কেএসপির চেয়ে কম হবে। আর যদি জি স্যার। অতিপৃক্ত হয় তাহলে আয়নিক গুণফলের মান কেএসপির চেয়ে বেশি হবে। অতিপৃক্ত মানে কি, যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি আয়ন আছে, তাহলে আয়নিক গুণফল বড় হবে না? হ্যাঁ স্যার। আর অসম্পৃক্ত মানে যতটুকু আয়ন থাকার কথা, যে পরিমাণ আয়নগুলো থাকার কথা সে তার চেয়ে কম আছে, তাই না? হ্যাঁ স্যার। তাইলে এটা আমরা বুঝতে পারলাম। তো তোমরা এই চার্টটা দেখো, এখানে একটা অঙ্ক দেয়া আছে দেখো।
25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত, তাইলে ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা কত হবে এখানে? এটা 1.1। এই যে এইটা। এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে। আচ্ছা, সিলভার ক্লোরাইড যদি আয়নিত হয় তাইলে কি হবে বলো দেখি। এখানে সিলভার ক্লোরাইডের ইয়েটা আছে, এই যে এইটা হবে। সিলভার ক্লোরাইড ভেঙে কি হবে? সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন। ক্লোরিন। তাইলে এখানে দেখো ক্লোরিন না, ক্লোরাইড আয়ন, তাই না? তাইলে 1 মোল 1 মোল সিলভার আছে আর 1 মোল হলো আপনার এখানে ক্লোরাইড। এখানে দেখো AgCl, এটা ভেঙে কি হচ্ছে? সিলভার আয়ন Ag প্লাস প্লাস ক্লোরাইড আয়ন, তাই না? তাহলে এখন দেখো স্টার্টে এটা কি ছিল? এটা ছিল মনে করো 1, স্টার্টে এটা ছিল 1, তারপরে এটা ছিল 0, এটাও ছিল 0। আচ্ছা, এর যদি 1 মোল চেঞ্জ হয়, মানে S মোল যদি চেঞ্জ হয়, এখান থেকে যদি S মোল সরে যায়, তাইলে এইটা কি হবে? এটা হবে S আর এটাও হবে S, তাই না? আচ্ছা, আর তাইলে এখানে থাকবে কত? 1 মাইনাস S মোল না? তাইলে আমার আয়নিক গুণফলগুলো কি পাচ্ছি আমি? এখানে এই দুইটাই আমার দরকার, S আর S। তাইলে আয়নিক গুণফলটা কি হবে? এই থার্ড ব্র্যাকেট সিলভার আয়ন ইনটু থার্ড ব্র্যাকেট ক্লোরাইড আয়ন। এই যে এখানে দেখো, এই যে এখানে এটা হবে না? হ্যাঁ স্যার, এটা হবে। তাইলে এটা যদি S হয়, তাইলে এইটাও S, তাইলে এটা কি হবে? S স্কোয়ার মোল পার লিটার স্কোয়ার হবে না? স্যার। তাইলে এখান থেকে সমাধান করে KSP ইকুয়াল টু এইটা, তাহলে S এর মান বের করতে পারলে এখানে দ্রাব্যতাটা পেয়ে যাব না আমি? S তো হলো দ্রাব্যতা। তোমরা বের করে আমাকে বলো তো দেখি এটা উত্তরটা কত হবে। উত্তর আমি লিখে রাখছি 1.34 এত। একটু ক্যালকুলেট। স্যার এখানে S এর মান তো স্যার 1.8 10 টু দি পাওয়ার -10 না স্যার, এটাকেই তো স্কয়ার করব। এটা হলো KSP এর মান। শোনো, এখানে KSP এর মান দেয়া আছে। KSP ইকুয়াল টু কত হবে? এখানে KSP ইকুয়াল টু হবে, এখানে হবে এটা S স্কোয়ার, KSP ইকুয়াল টু S স্কোয়ার। তাহলে S ইকুয়াল টু কত হবে? S ইকুয়াল টু হবে রুট ওভার KSP, তো KSP বর্গমূল নিলে এটার আনসারটা হয়ে যায়। এটা তো খুবই সহজ। এই জিনিসটার বর্গমূল করলেই আমরা কি পেয়ে যাই? এটা পেয়ে যাব। দেখো একটু ক্যালকুলেটর ইউজ করো। এটার বর্গমূল আমরা কিভাবে করব? 1.8 into 10 to the power এক্সপোনেনশিয়াল তোমার 10 আসছে স্যার 1.38 into 10 to the power -5 স্যার এখন আসছে। এইটার বর্গমূল মানে এখানে বর্গমূল আছে অলরেডি, এই যে স্কয়ার রুট, এটা হলো এটা, তাই না? এই মানটা চলে আসছে, এই যে দেখো 1.34 আর 10 টু দি পাওয়ার -5। হ্যাঁ স্যার আসছে আমাদেরও, মানে আমার আসছে। আচ্ছা, তো ঠিক আছে, এটা তোমরা পেরেছো তাই না? আর এই চার্টটা একটু ভালো করে কিভাবে প্রত্যেকটা জিনিস আয়নিত হয় তোমাদের যেগুলো পড়তে হবে, যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে আয়নিত হয়, এই বিক্রিয়াটা পড়তে হবে এবং তার এই KSP মান কত হবে, বুঝতে পেরেছো? এই চার্টটা এগুলো মান কত আসছে? আমার আসছে 1.34 into 10 to the power -5। হ্যালো, জি স্যার।
তোমাদের এখন কি করতে হবে, এই যে এই চার্টটা কেন ইম্পর্টেন্ট বলো দেখি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা ভাঙলে কি হবে, এইরকম হবে। তার মোলার দ্রাব্যতা যদি S হয় তাইলে তার আয়নিক গুণফলটা, দ্রাব্যতা গুণফলের সমীকরণটা হলো এইটা, KSP ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তোমরা এগুলোর প্রত্যেকটার বাঁ দিকে KSP ইজ ইকুয়াল টু এইটা। তারপরে এখানে S যদি মান বসাই, S এর মান, তাহলে এখানে হবে S স্কোয়ার S ইন্টু থ্রাইস S হোল কিউব, S ইন্টু থ্রাইস S হোল কিউব। তাইলে এটাকে ভাঙালে হবে 27, তাই না? আর এইখানে যদি আমি এটার মান বসাই, KSP-র মান বসাই, তাইলে S এর মান হবে, অ্যাকচুয়ালি KSP-র মান হবে এটা, S এর মান যদি আমরা বসাই। ঠিক এখানে দেখো কপার হাইড্রোক্সাইড ভাঙলে কি হয়, এই বিক্রিয়াগুলো লিখে লিখে মুখস্থ করে আমাকে বলতে হবে। এইটা অবজেক্টিভ হবে যে এই যৌগটার KSP-র মান এইটা, বুঝতে পেরেছো? জি স্যার। তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো, ফেরিক হাইড্রোক্সাইড, এরকম প্রত্যেকটা জিনিসের দেয়া আছে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এই জায়গাটা মনে রাখা স্যার, দরকার। তোমরা খালি এই সূত্রটা মনে রাখবে, তারপরে এই আচ্ছা ফর্মুলাটা। স্যার আমরা তো লিখলাম, হ্যাঁ বলো। স্যার আমরা তো লিখলাম যে মানে উপরে গাণিতিক সমস্যাটায় কেএসপি ইকুয়াল টু আমরা মানে পেয়েছি যে এস স্কোয়ার, কিন্তু মানে কেএসপি ইকুয়াল টু এস স্কোয়ার আসছে, তারপরে স্যার আমরা এটা বর্গ করলাম কেন? আমরা তো এটা স্কোয়ার করতে পারতাম। S স্কয়ার ইজ ইকুয়াল টু KSP না, এখন S বের করতে হবে আমাদের। শোনো, S স্কয়ার মোল পার লিটার স্কয়ার ইজ ইকুয়াল টু KSP। এখন এই KSP-র মানটা যদি বসানো থাকে, দেয়া থাকে, তাহলে S এর মান কত আমরা পেয়ে যাব না? হ্যাঁ স্যার। কি বুঝতে পারো নাই? আচ্ছা হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। এখানে S স্কয়ারের মানটাই তো হলো এইটা, তাই না? বুঝতে পারছি স্যার আমি। এটা তো দেয়া পরে স্কোয়ার থাকবে, গিয়ে রুট হয়ে এই জিনিসটা দেয়া ছিল। হ্যাঁ স্যার, দেওয়া ছিল। তো S স্কয়ার ইজ ইকুয়াল টু এত, তাহলে S ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এটা বর্গমূল হবে না? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি, থ্যাংক আচ্ছা ইউ। এখানে 4SS কিউব ইজ ইকুয়াল টু হলো এইটা, তাহলে S এর মান কত হবে? এটা হবে 4 রুট অফ KSP। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দেখাই, ও এরপরে সমায়ন প্রভাব। আচ্ছা তোমরা বইয়ের অঙ্কগুলো একটু করে আসো, হ্যাঁ, করে আমাকে পরবর্তী ক্লাসে দেখাও। এই যে এখানে কতগুলো অঙ্ক দেয়া আছে, এই যে দেখো এখানে অনেকগুলো অঙ্ক উদাহরণ দেয়া আছে। এই যে এখানে একটা সূত্র দেখো, এই যে, তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু করে, তোমাদের কাছে আছে না এই শীট? জি স্যার। এরপরে আমরা পড়বো সমায়ন প্রভাব কি, সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন, এটা কবনায়ন প্রভাব, যেটা এই যে এখানে সমায়ন প্রভাব, এই জিনিসটা কি আমি পরের ক্লাসে পড়াবো। জি স্যার। এখানে লাল রং দিয়ে আমি সমায়ন গুলো বুঝিয়েছি। সমায়ন মানে কি, একটা জিনিস দ্রবণে আয়নিত হয়। এখন ধরো সিলভার ক্লোরাইড দ্রবণে আয়নিত হয়, আমি যদি HCl যোগ করি ওই দ্রবণে, তাহলে কি হবে, সিলভার ক্লোরাইড অধক্ষিপ্ত হয়ে যাবে, অর্থাৎ সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাইলে কি হয়, এটা তলায় জমা হয়। ক্লিয়ার? মানে যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে তার দ্রাব্যতা হ্রাস পেয়ে যাবে, তাইলে তখন এটা অতিরিক্তটা কি হবে, তলায় পড়ে যাবে। ক্লিয়ার? তাইলে এখন দেখো সিলভার ক্লোরাইডের সাথে যদি আমি HCl যোগ করি, তাহলে কমন আয়ন কোনটা, ক্লোরাইড আয়ন না? জি স্যার। তাইলে এই যে বাহির থেকে আমি আবার ক্লোরাইড আয়ন যোগ করছি, তার একটা সমায়ন যোগ করছি, তাইলে কি হবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে। এখানে দেখো এই সিলভার ক্লোরাইডের সমায়ন হলো, এই সমায়ন হলো ক্লোরাইড আয়নটা, তাই না? আবার যেমন দেখো H2S এর সাথে যদি HCl যোগ করি, তাহলে সমায়ন কোনটা, হাইড্রোজেন আয়ন। যেমন দেখো এইটা হাইড্রোজেন আয়ন দেয়, আবার এইটাও হাইড্রোজেন আয়ন দেয়, তাহলে এই লাল রংটা হলো সমায়ন। ক্লিয়ার? তো তোমরা একটু সমায়ন প্রভাবটা কি এটা পড়বে, আর ওই নিয়মের অঙ্কগুলো এখান থেকে করবে। এই যে এটা উদাহরণটা, এখানে অনেকগুলো অঙ্ক দেয়া আছে, সব পরীক্ষায় অঙ্ক থাকে, এই যে গাণিতিক সমস্যাগুলো। স্যার। হ্যাঁ বলো, এই আর কি। আচ্ছা আমি বলে দেখবো না, হ্যাঁ
তো থ্যাংক ইউ তোমাদের।